শুরুতেই সাবেক স্পিকার শ্রী শামীম চৌধুরীর প্রসঙ্গটি আনতে চাই। আপনি নিজেও জানেন আদ্যপান্ত সবকিছু। আহ তিনি যদি অন্তর্বর্তী সরকারের সময় আটক হতেন, হয়তো এত বেশি প্রশ্নের সৃষ্টি হতো না। কিন্তু একটা নির্বাচিত সরকার আসার পরে যে সরকারের শপথ নিয়ে নানান ধরনের জটিলতা দেখা দিচ্ছিল, যাই হোক, এই অবস্থায় এসে সাবেক স্পিকার শ্রী শামীম চৌধুরী আটক হলেন। প্রথমে আপনার মন্তব্য জানতে চাচ্ছি, আপনার নিজস্ব কোনো বিশ্লেষণ আছে কি? নিশ্চয়ই আছে, সেটি জানতে চাচ্ছি। এখন এই মুহূর্তে ওনাকে গ্রেফতার কেন করা হলো আমি জানি না। তবে সে তো এরকম কোন থ্রেট না টু দিস গভর্নমেন্ট। আমার মনে হয় আমরা সবাই দেখেছি যে কালকে ইন্ডিয়ান হাই কমিশনার দেখা করেছেন প্রধানমন্ত্রীর সাথে, এবং আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি যাচ্ছেন ইন্ডিয়া এবং পরে যাবেন মরিশাসে। একটি আন্তর্জাতিক কনফারেন্স আছে যেটা ইন্ডিয়া অর্গানাইজ করছে। হয়তো এই অ্যারেস্টটি করা হয়েছে টু পুট সাম প্রেশার অন ইন্ডিয়া, বিকজ এই যে টাইমিং গুলি আছে, হাই কমিশনের দেখা করা, অ্যারেস্ট অফ শারমিন, এন্ড দেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সফর ভারতে। এই সফরে প্রধানমন্ত্রীর উপদেষ্টাও যাচ্ছে। তো আমি মনে করি যে এইটা করা হয়েছে টু টু পুট প্রেশার, বিকজ আমরা এতদিন যাবৎ শুনেছি যে আহ, আমাদের প্রধানমন্ত্রী উনি যখন নির্বাসে ছিলেন, উনি যখন লন্ডনে ছিলেন, বাংলাদেশ আসার আগে উনি কিছু এগ্রিমেন্টস বা সমঝোতা করেছেন হয়তো কোথাও কোথাও। হয়তো এইটা নিয়ে কোনো একটি প্রেশার ক্রিয়েট করার জন্য অন ইন্ডিয়া এই অ্যারেস্টটা হতে পারে। তবে উনি, শুনেছি ওনার ধানমন্ডির বাসভবন থেকেই অ্যারেস্ট হয়েছেন। মনে হচ্ছে উনি সবসময় সেখানে ছিলেন, বিকজ উনি এদিক ওদিক হাইডিং এ হয়তো যান নাই কোনো সময়। আর প্রয়োজনও ছিল না, বিকজ উনি তো আর আওয়ামী লীগার না, উনি তো স্পিকার, একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তিত্ব ছিলেন। হোয়াট এভার দ্য রিজন, আমার মনে হয় টাইমিংটা খুব খারাপ। এই অ্যারেস্টের টাইমিংটা খুব খারাপ একটি ইলেকটেড গভর্নমেন্টের জন্য। এটা খুব ভালো কিছু বয়ে আনবে না। আমি ভারতের চাপের কথা কেন উল্লেখ করছেন সে বিষয়ে আসবো, তার আগে আমি একটু মনে করিয়ে দিতে চাই, সেনাবাহিনীর আন্ত সংযোগ পরিদপ্তর থেকে, আইএসপিআর থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, যেখানে উল্লেখ করা ছিল যে 632 জন তাদের এখানে আশ্রয় নিয়েছিলেন। সাবেক বিচারক থেকে শুরু করে আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী, এবং তার মধ্যে সাবেক স্পিকার শেখ শামীম চৌধুরীও ছিলেন। তাহলে তিনি সেনা হেফাজত থেকে কিভাবে বাড়িতে এলেন সে বিষয়ে কিন্তু আমরা কিছু জানি না। দ্বিতীয় কথা হচ্ছে, আহ, গুঞ্জন ছিল যে তিনি দেশের বাইরে চলে গেছেন, এই জন্য তাকে আটক করা যাচ্ছে না। তৃতীয় হচ্ছে, আপনি বলছেন যে তিনি আওয়ামী লীগের ফরমাল কোনো কমিটিতে ছিলেন না। আহ, থাক বা না থাক, কিন্তু আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের সময় তিনবারের স্পিকারের দায়িত্ব পালন করেছেন, সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের এক ধরনের রেস্ট থাকতে পারে। আহ সেখান থেকে বা তাকে কেন ওই সময় আটক করা হলো না, এখন কেন আটক করা হলো? আর বিশেষ করে যদি আমি সাংবিধানিক সংকটের বিষয়টি নিয়ে আসি, যে এই সংকট নিয়ে আলোচনা হচ্ছিল, কে শপথ করাবে নতুন সরকারকে বা নতুন প্রধানমন্ত্রীকে, তো সেই সব জায়গায় থেকে যদি প্রশ্ন করি, উনি তো দেশেই ছিলেন স্পষ্ট, এবং যদি তার বাড়িতেই থেকে থাকেন, অন্তর্বর্তী সরকার জানতো না যারা এত বেশি অ্যাগ্রেসিভ ছিল আওয়ামী লীগের নেতা কর্মী বা সেই সময়ের মন্ত্রী, এমপি কিংবা স্পিকারের উপরে, তখন তো আটক করা হলো না? এই সব বিষয়ে প্রশ্নগুলোর উত্তরে আপনি কি বলবেন? আমার আহ, মনে হচ্ছে যে ওনাকে আর্মি প্রোটেকশন দিয়ে রেখেছিল, যেমনটি আর্মি রাষ্ট্রপতিকে প্রোটেকশন দিয়ে রেখেছিল। বিকজ আর্মির প্রোটেকশন না থাকলে হয়তো অন্য ধরনের কিছু ঘটে যেত, যেটা চেষ্টাও করা হয়েছে। এবং আমার ব্যক্তিগত মত হচ্ছে যে ওনাকে আগে অ্যারেস্ট করে নাই, বিকজ হয়তো
প্রেশার ছিল আর্মির ওনার উপরে হাত না দিতে। আরো যে প্রশ্নগুলো থাকে যে আম, তিনি তাহলে দেশেই ছিলেন, তাহলে এইগুলো কি সব নাটক ছিল? যে কার অধীনে শপথ নেবেন সংসদ সদস্যরা, কিংবা সরকারের অন্যান্য নতুন সরকারের জন্য স্পিকারের, সাবেক স্পিকারের যেমন অনেক ধরনের দায়িত্ব থাকে, সেইগুলো বিষয়ে নানান ধরনের প্রশ্ন ছিল। এইগুলো এড়াতেই কি এতদিন তাকে এইটা আড়ালে রাখা হয়েছে? এইটা 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 বোধহয় আমার যতটুকু ধারণা, দেখেন আমাদের যে সরকারটি ছিল ইউনূস সাহেবের আন্ডারে, দ্যাট ওয়াজ আ সরকার অফ স্কাউন্ড্রেলস। আপনি দেখেন, এই কারণে আমি স্কাউন্ড্রেল বলি, বিকজ এভরিবডি ইন দি ক্যাবিনেট ওয়াজ স্কাউন্ড্রেল, একদম আউট এন্ড আউট। এটা তো পিপলস সরকার ছিল না, এখন তো পিপলস সরকার, এখন কেন ওনারা হাত দিলেন? এইটা হচ্ছে একটি বড় প্রশ্ন। পিপলস সরকার, ইলেক্টেড সরকার, হঠাৎ কেন এটা করলো? বিকজ বিএনপি তো কোনো সময় বলে নাই যে আমরা ওনার থেকে শপথ নেব। এইটা হয়তো এই যে জামাত বলতে পারে, এইটা হয়তো এনসিপি রা বলতে পারে, যার জন্য তৎকালীন সরকার এইসব খেলাধুলা করেছে। আপনারা জানেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ওনার থেকে নিয়ে নেওয়া হয়েছিল, এবং এইটা দেওয়া হয়েছিল আসিফ নজরুলকে। তো ওইখানে তারা এইসব কনস্পিরেসি করেছে, করার জন্য স্পিকার স্বাভাবিকভাবে শপথ দিতে পারেন নাই। বাট এখন আর এইটা নিয়ে বোধহয় আলোচনার কোনো প্রয়োজন নাই, বিকজ শপথ হয়ে গেছে, পার্লামেন্ট কনস্টিটিউট হয়ে গেছে, সরকার তাদের কাজ করছে। আমরা সবাই সরকারকে সাপোর্ট করছি এই মুহূর্তে, বিকজ সরকার থেকে আমাদের অনেক আশা ভরসা আছে। এই সরকার হয়তো দেশকে এগিয়ে নেবে, কিন্তু এই সরকারের একটা সংকটে পড়েছে, বিভিন্ন ধরনের সংকট আছে। তো আমার কথা হচ্ছে, দিস ইজ নট দ্য টাইম ফর পলিটিক্স। আপনি এখন সবাইকে নিয়ে কাজ করুন, কে আওয়ামী লীগার, কে মুসলিম লীগার, কে বামপন্থী, কে ডানপন্থী, কে আপনাকে সাপোর্ট করেছে আগে, কে করেনি, আপনাকে ভুলে যেতে হবে। আপনি আমাদের এখানে বেনজির ভুট্টোর আপনি চিন্তা করেন, সে তো তার বাবার এই হ্যাঙ্গিং নিয়ে বা এগুলি কোনো কিছু করে নাই। সে তো ওগুলি সব মাফ করে সে এগিয়ে যেতে হবে। আপনাকে এগিয়ে যেতে হবে, বিএনপি কে এখন এগিয়ে যেতে হবে। আপনাদের কাছে লোক নাই, আপনাকে পরামর্শ করতে হবে যারা সরকারের বাইরে আছেন, ওদের সাথে অনেক বিজ্ঞ লোক আছেন এই দেশে। এই 18 কোটি 20 কোটি দেশে কি তাই একাডেমিক্স আছেন, ইউনিভার্সিটিতে ভালো ভালো একাডেমিক্স আছে, ওদের সাথে কথা বলেন কিভাবে সংকট মোকাবিলা করবে। তো আমি আমার আমি মনে আমি হয় ভারতের প্রসঙ্গে যে কথাটা বলছেন, আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরেকটু ক্লারিফাই করার চেষ্টা করবেন? মানে আহ আমি ডক্টর, জি। আমি বলছি শারমিন কে অ্যারেস্ট করে একটা মেসেজ দেওয়া হচ্ছে এই মিটিং এর আগে, ফরেন মিনিস্টারদের মিটিং এর আগে, বা ফরেন মিনিস্টার আর ওদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা পিয়ুষ গোয়েলের সাথে মিটিং এর আগে একটি মেসেজ দেওয়া হচ্ছে যে আমরা তোমাকে প্রেসারে রাখছি, তোমাদের লোককে অ্যারেস্ট করেছি। তারা বলতে চায় যে এইসব ইন্ডিয়ান লবির লোক, শিরিন শারমিন ওদেরকে অ্যারেস্ট করেছে, এটা প্রেসার ক্রিয়েট করতে চাচ্ছে অন দ্য ইন্ডিয়ান সরকার। তো দেখেন, ইন্ডিয়ান সরকার ইজ নট সো উইক যে আপনার তাদের এই নাম একটা কি, তাদের প্রেসার। নাম কি হবে? ইন্ডিয়াকে এই ধরনের প্রেশার ওই যে দেখানো? ওই যে ডায়ালগ, ওইখানে যে ডায়ালগ হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, এইখানে যে অর্ডিন্যান্সটা ল্যাপস করতে দেয় নাই, এই জিনিসগুলি তো সেখানে উঠবে টকশে। তো যে আপনি তো এই কথা বলেছিলেন বাংলাদেশ যাওয়ার আগে, এখন আপনি তো সেখান থেকে ওইটা রাখছেন না আপনার কথা। এইসব কথা যদি উঠে, প্রেশার ক্রিয়েট করার জন্য। বাট হোয়াট দ্য গভর্নমেন্ট ডাজ নট রিয়েলাইজ দ্যাট ইন্ডিয়া এই প্রেশার মানবে না। এটা বড় এটা একটি হচ্ছে দেশ, point। আপনি তার মধ্যে দিয়ে বিএনপি সরকার কি অ্যাচিভ করবে? জিরো, জিরো অ্যাচিভমেন্ট, আরো নষ্ট করবে, মাইনাসে চলে যাবে, মাইনাসের দিকে যাবে ইন বিল্ডিং রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। যদি এটা একটা প্রেশার ট্যাকটিক্স হয়ে থাকে, তাহলে দিস কোয়েশ্চেন উইল বি রেজ যে আপনি কেন করছেন এইগুলি, এই কথাগুলি তো আসবে সেখানে আলোচনা। হুম। তো আলোচনায় যখন এই অর্ডিন্যান্স কেন ল্যাপস করতে দেন নাই,
এই প্রশ্নগুলি যখন তুলবেন তো এইটাই হলো একটা প্রেশার ট্যাকটিক্স আনবেন, বাট এটা একটা বেকুফের মতন কাজ করেছেন। এই প্রেশার ট্যাকটিক্স কি ইন্ডিয়ার উপরে কোনো কিছু আপনি প্রেশার দিতে পারবেন? নো নো নো, এটা আপনার বার্গেনিং চিপও না, দিস ইজ নট ইউর বার্গেনিং চিপ। আপনি এই সিচুয়েশনেই নাই। আপনি তো এখন পীযূষ গোয়েল বা এদের কাছে তেল চাইবেন, ডিজেল চাইবেন আপনি, তো আপনি এটা কেন করতে গেলেন? ইটস নট এ গুড মুভ, ইটস নট এ স্মার্ট মুভ। যার যার ইসেই করা হয়েছে, ইটস নট এ স্মার্ট মুভ, ইটস এ ব্যাড মুভ। বাট আমি মনে করি এই সরকারের বিরুদ্ধে যে শারমিনকে এখন এই মুহূর্তে অ্যারেস্ট করার জন্য যে যারাই এই উদ্যোগটা নিয়েছেন, তারা এই সরকারের বিরুদ্ধে কনস্পিরেসি করছে। আর এই আহ, টক্সের আগে আপনি আরো আগে করতেন বা আপনি পরে করতেন, এখন ইটস এ কনস্পিরেসি। এই ইস্যুটা তো রেস হবে ওইখানে, এটা কোনো ভালো সমাধান আসবে না। আমাদের ফরেন মিনিস্টার উইল বি আন্ডার প্রেশার। আমাদের দেখেন গঙ্গা চুক্তি হচ্ছে, আমাদের কিন্তু এইসব অ্যাচিভ করতে হবে। আপনি এইসব যদি এই মুহূর্তে করেন, ওইটা ল্যাপস হতে দেবেন না। আপনি আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ লুটপাট করেছে, গুম খুন করেছে, তার জন্য তো মামলা মোকদ্দমা যা হওয়ার হবে, ট্রায়াল প্রসেস আছে। কিন্তু আপনি রুল অফ ল যদি আনতে চান দেশে, তো ইউ প্রসিড টু দ্য কোর্টস। আপনি এইসব করে কি লাভ হবে? আর আপনি জনগণকে বলছেনও না যে আপনি কেন অ্যারেস্ট করছেন, কোন ধারায় অ্যারেস্ট করছেন, ঠিক কি অন্যায়টা করেছে। আর শিরিন শারমিন তো এমন না যে লুটপাট করেছে, টাকা পয়সা বানিয়েছে, হাজার হাজার কোটি নিয়ে টাকা নিয়ে চলে গেছে, তা তো না, তা তো না। আমার আরেকটা প্রশ্ন, শান্তি। জনগণের যে প্রশ্নটি দাঁড়াচ্ছে, নানান ধরনের প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে অ্যারেস্ট করেছে, হয়তো কি অভিযোগ না অভিযোগ সব বাদ দিলাম, আহ তিনি দেশেই ছিলেন, তাহলে অন্তর্বর্তী সরকার তাকে আটক করে নিশ্চয়ই তার লোকেশন জানতো, তিনি নজরদারিতে ছিলেন। আপনি বলছেন যে সেনাবাহিনী হয়তো বলেছে তাকে স্পর্শ করো না, আহ যদি তাই হয়ে থাকে এটি কেন? আমি বলেছি সেনাবাহিনীর প্রোটেকশনে ছিল, হ্যাঁ। রাষ্ট্রপতিও সেনাবাহিনীর প্রোটেকশনে ছিলেন। হুম, তাহলে ওই যে স্কাউন্ড্রেল দের সরকার যেটা ছিল, ইউনুস, হুম। ইন্টারন্যাশনাল স্কাউন্ড্রেল, ওর সরকার যেটা ছিল, ওর সরকার পারে নাই বিকজ অফ দি আর্মি। অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে, বলবার পারে আর্মি তাহলে প্রোটেকশন। সেই শারমিন তো আর ওই ধরনের কোন সাংবিধানিক পদে ছিলেন না, অন্তত অন্তর্বর্তী সরকারের সময় তিনি পদত্যাগ পত্র দিয়ে দিয়েছিলেন শুরুতেই, আহ রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তো তাকে আটক কেন করা হলো না? এটা কি একটা রহস্যজনক প্রশ্ন না ওই সময়ে? বিকজ তখন আর্মিও মনে করেছে যে ওকে কেন আটক করবেন, সে কি করেছে, সে হ্যাজ নট কমিটেড এনি অফেন্স, সে তো হ্যাঁ, ডিজিএফআই সেগুলো তো অনেক ক্ষেত্রে করেছে, সে তো। তারপরেও তো করেছে, তারপরেও ইউনূস সরকার করে গেছে, তাই না? আপনি যে প্রশ্নটা করছেন ইউনুস বা ওই সরকার সময় তো বলা আমি হয়েছে। বারবার বলছি, ইউনুস সরকার ওয়াজ আ সরকার অফ স্কাউন্ডারস। ইউনুস সরকার ওয়াজ আ সরকার বাই দি স্কাউন্ডারস। ইউনুস সরকার ওয়াজ আ সরকার ফর দ্য স্কাউন্ডারস। ওটা জনগণ আর লোকজনের জন্য ছিল না। ইট ওয়াজ নট আ সরকার যে পিপলস এর জন্য ছিল, ইট ওয়াজ ইউনুসের জন্য সরকারটা ছিল, who কেউ কেউ is বলছেন and যে was a scoundrel. রিফাইন্ড আওয়ামী লীগ যদি আসে সেক্ষেত্রে হয়তো নেতৃত্বে কোনো এক জায়গায় থাকার সম্ভাবনা ছিল শিরীন শারমিন চৌধুরীর, সেটি যাতে না হয়, সেই জায়গা থেকে তাকে আটক করা হয়েছে। আপনি কি তেমনটি মনে করেন? না, একদমই না। দের ইজ নাথিং লাইক এ রিফাইন্ড অর রিফর্ম আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেটা আছে, দেখেন আমাদের দেশে মেইন স্ট্রিম বুঝতে হবে, শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ ইজ দ্য মেইন স্ট্রিম। আমরা বিএনপিতে আমরা দেখেছি যে আপনি যতই ভাঙার চেষ্টা করেন, একসময় হয়েছিল চেষ্টা, বাট খালেদা জিয়া যেদিকে থাকবেন, দ্যাট ইজ দ্য মেইন স্ট্রিম। এখন আপনি আবার বিএনপি ভাঙতে চাইলে হবে না, বিকজ তারিক জিয়া উইল লিড দ্য মেইন স্ট্রিম। করেন আপনি 10টা করেন। আমরা জাতীয় পার্টি কতবার ভেঙেছেন, 10-12 বার ভেঙেছেন, কিন্তু জাতীয় পার্টি মেইন স্ট্রিম ওইটাই ছিল, যেটা এরশাদ সাহেবের যেটা জাতীয় পার্টি ছিল। তো আমাদের দেশে পলিটিক্স এরকম যে এর বাইরে কিছু রিফাইনমেন্ট রিফর্ম এইগুলি করে আপনি কিছু করতে পারবেন।
There's nothing like a reformed Awami League. What is a reformed Awami League? Or what is a refined Awami League? Awami League is Awami League. Awami League তো as a party তো চুরি করে নাই। আওয়ামী লীগ এজ আ পার্টি তো চুরি করে নাই। ওর যে কোটি কোটি ওর যে নেতা সমর্থক আছে, ওরা কি সবই চোর? সবই আপনার গুমে ছিল? সবই কি ঠিক। খুনে ইনভলভ ছিল? তা তো না। So there's nothing like a reformed Awami League or a refined Awami League. Awami League is Awami League. ওইটাই থাকবে। বিএনপি ইজ বিএনপি, এইটাই থাকবে। আপনি যত তাহলে এই যে সরকারের বিরুদ্ধে আইনের যে ধারাগুলো সংশোধন করা হয়েছে সেগুলো রাটিফাই করার চেষ্টা করা হচ্ছে বা করা হবে জাতীয় সংসদে, এবং আওয়ামী লীগ হয়তো অটোমেটিক্যালি রাজনীতিতে ফিরতে পারতো। নির্বাহী আদেশ প্রত্যাহারের কোনো দরকার ছিল না। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে আদেশটি ছিল বা নির্দেশটি ছিল সরকারের, সেটি প্রত্যাহারের দরকার ছিল না যদি এটি রেটিফাই না করা হতো। এখন সেটি রেটিফাই করা হবে, আইনে পরিণত হতে যাচ্ছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠন বা দলের নেতা কর্মীরা যদি নতুন করে কোনো অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদের ক্ষেত্রে শাস্তির বিধান সংযোজিত হচ্ছে। এইগুলো করে আওয়ামী লীগের রাজনীতি ফেরাটা আরো একটু টাফ হবে। সেই জায়গা আমার থেকে আমার মনে হয় we should look at the law, এবং আমার মনে হয় না যে এই আইনটা তারা যেভাবে এটাকে ইয়ে করবেন, এইটা সম্ভবত জেনারেলাইজড ল হবে, and this will not be made applicable specifically আওয়ামী লীগের জন্য বা স্পেসিফিকলি তার জন্য। এইটা তারা একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করবেন, দরকার হলে জামাতের এগেনস্টে ব্যবহার করবেন, দরকার হলে এনসিপির বিরুদ্ধে ব্যবহার হবে এটা। সো ইট উইল লেট আস সি কি ল্যাঙ্গুয়েজটা কি, বিকজ আমরা লয়ার্সরা তো ল্যাঙ্গুয়েজ না দেখে ওইটার স্কোপটা ঠিক বুঝতে পারছি না। বাট আমার মনে হয় ইট উইল নট বি আওয়ামী লীগ স্পেসিফিক, ইট উইল বি মোর জেনারেলাইজড ইন দ্য সেন্স দ্যাট প্রজ্ঞাপন দিয়ে হয়তো তারা একটা ইয়ে রাখবে যে প্রজ্ঞাপন দিয়ে তারা যে কোনো লোক বা যে কোনো গোষ্ঠী বা যে কোনো পার্টিকে তারা ওদের কার্যক্রম থেকে বিরত রাখতে পারে। হয়তো এরকম একটা জেনারেলাইজড ইয়ে হবে, আর শাস্তির বিধান হয়তো থাকে। বাট আওয়ামী লীগ স্পেসিফিক আমার মনে হয় না যে এটা থাকে। সবশেষে যে প্রশ্নটি, যে তাহলে কি আওয়ামী লীগ রাজনীতিতে ফেরাটা কঠিন হয়ে উঠবে, নাকি তারা পুনর্বাসিত হবে, অথবা আওয়ামী লীগকে স্থির করা সম্ভব তাদের যে সাংগঠনিক কার্যক্রম? দেখেন, যতক্ষণ পর্যন্ত ওদের সাংগঠনিক কার্যক্রম করার অনুমতি না পায় বা ওই প্রজ্ঞাপন যেটা ছিল এক্সিকিউটিভ অর্ডার, সেটা থেকে ওটা যদি বাতিল না করা হয়, ততক্ষণ পর্যন্ত তো ওরা সংগঠিত হতে পারছে না। তো ওইটার জন্য ডিফিকাল্টিটা হলো সেখানে দ্য মোমেন্ট দ্যাট গোস। এবং আমার মনে হয় বিএনপির জন্য এটা ভালো হবে দ্যাট প্রজ্ঞাপন দিয়ে প্রজ্ঞাপনটা সরিয়ে ওদেরকে যেন তারা অর্গানাইজড হতে পারে, বিকজ দ্যাট ইজ ওয়ান ডেমোক্রেটিক ফোর্স, অনেক বড় দল। বিএনপি আরেক ডেমোক্রেটিক ফোর্স, অনেক বড় দল। এটা যদি না হয় তাহলে এমনও হতে পারে যে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার জন্য হয়তো আন্ডারগ্রাউন্ড চলে যেতে পারে। আন্ডারগ্রাউন্ড গেলে যেহেতু ইন্ডিয়া ইজ অন দের ব্যাক, ইন্ডিয়া ইজ সাপোর্টিং দেম, হয়তো দেশে কোনো ধরনের ইনসার্জেন্সিও দেখা দিতে পারে।